নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival Body Wash, Berger Easy Clean Fresh, special partner Cucina Small Appliances এবং Olive Allen। বলছো কেন মেয়ে পারে না? মেয়েরা শুধু ঘরেই ভালো? যারা ভাবছো এখনো এমন, তাদের চোখে পড়ুক আলো। তারাও দেখুক একলা মেয়ে ভাঙছে কেমন পায়ের বেড়ি, সংসারের ভার কাঁধে নিয়ে করছে কেমন সমন জারি। মেয়েকে ভালোবাসতে শেখো, মেয়ে বলে ফেলো না ছুঁড়ে, পুরুষ নারী সমান সমান, সেই দিন আর নেই গদুরে। আজ আমার সাথে থাকবেন 4 জন দারুণ দিদি। তাদের গল্প আমরা আজকে শুনবো, ডেকে নেব সবাইকে। প্রথমে আছে রিয়া দেন্ডা। নমস্কার দিদি, আমি পূর্ব মেদিনীপুর থেকে আসছি। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরে মৎস্য সম্প্রসারণ আধিকারিক হিসেবে আমি কাজ করি। আচ্ছা, ভোজন রসিক বাঙালির পাতে তার অত্যন্ত প্রিয় মাছ প্রতিদিন কিভাবে যোগান দেওয়া যায় সেই গল্পই আজ তোমার সাথে করব। গল্প করবো তোমার সাথে রিয়া। এরপর আছে পৌলমী গুপ্ত। নমস্কার দিদি, আমি আসছি মালদা থেকে। আমি একজন স্কুল শিক্ষিকা। বাড়িতে ছোট বাচ্চা রেখে প্রতিদিন 150 কিলোমিটার জার্নি করে আমি কি করে প্রত্যন্ত গ্রামে ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছি সেই গল্পই তোমার সাথে আজ করতে এসেছি। কোথা থেকে কোথায় যাও পৌলমী? আমার স্কুল রায়গঞ্জে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ভট্টদিঘি বলে একটি গ্রামে। শুনবো তোমার গল্প। এরপর আছে পারুল দাস। নমস্কার। নমস্কার। চিড়ার মোয়া, মুড়ির মোয়া, ছাতু এগুলো বানিয়ে বিক্রি করে সাইকেল নিয়ে। ওগুলো তুমি সব নিয়ে এসছো আজ সঙ্গে? ঠিক আছে, শুনবো তোমার গল্প পারুল। এরপর আছে শর্মিষ্ঠা দাস। নমস্কার দিদি, আমি চাঁদপাড়া থেকে আসছি। আমার যোগাসন আমার জীবন কিভাবে প্রতিষ্ঠিত করেছে তারই গল্প শোনাবো আজকে তোমার। তুমি যোগা করো? হ্যাঁ। আচ্ছা, যোগা করে তুমি কি কি পেয়েছো সেগুলো তোমার পেছনে রাখা রয়েছে? হ্যাঁ। ভেরি গুড। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মে ভজায়েতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলবো রিয়ার সাথে। রিয়া, এরকম একটা কাজের সাথে যুক্ত হলে কিভাবে? আমার মা একজন স্কুল শিক্ষিকা ছিলেন, এখন রিটায়ার করেছেন। তো মায়ের স্কুলের একজন দিদিমণির হাজবেন্ড, যিনি ফিশারি দপ্তরে সায়েন্টিস্ট ছিলেন, উনি মাকে বললেন যে এরকম একটা বিষয় আছে যেটা নতুন সাবজেক্ট এবং অনেক স্কোপ আছে সেখানে। তো আর যেহেতু আমি বায়োলজি পড়তে খুব ভালোবাসতাম, তখন আমি এই সাবজেক্টটাতে চলে আসি এইচএস দেওয়ার পরে। মূলত কাজটা কি তোমার? সাধারণত আমরা ফিশারি বলতে কি বুঝি? একটা বড় ভেড়ি বা জলাশয় আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেখানে মাছ চাষ হচ্ছে। হ্যাঁ, সেখানে মাছ চাষ হচ্ছে। কিন্তু আমি যখন ফিশারি পড়তে গেলাম, দেখলাম যে ফিশারি সাবজেক্টটা এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা বিশাল ব্যাপার। যেমন কি আমাদের যেমন শরীর খারাপ হয়, নানা রকমের অসুখ হয়, মাছেরও কিন্তু নানা ধরনের অসুখ হয়। যেমন মাছের ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, এরকম বিভিন্ন ধরনের পরজীব বা অণুজীব ঘটিত রোগ হতে পারে। ড্রপসি হয়, ফুলকা পচন, পাখনা পচন এরকম হয়। মাছের ভিটামিন এর অভাবে মাছের আই ক্যাটারেক্ট বা ছানি পড়ে যেতেও পারে মাছের চোখে। তো এই ধরনের নানা রকম রোগ মাছের হয়, সেগুলো আমরা কিভাবে নির্ণয় করব বা তার ট্রিটমেন্ট কি করে করব সেগুলো আমাদের পড়ানো হতো। মাইক্রোবায়োলজি আমরা পড়েছি। শুধু তাই নয়, মাছকে প্রসেসিং করব কি করে, মানে মাছের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানানো, যেমন ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার, ফিশ বার্গার, মাছের আচার, এছাড়াও মাছ থেকে হ্যাম বা ফিশ কুড়কুড়ে, এই ধরনের প্রসেসিং প্ল্যান্টে আমাদের কাজ করতে হতো। এছাড়াও শুটকি মাছের প্রসেসিং কিভাবে হবে বা যেই চিংড়িগুলো বিদেশে এক্সপোর্ট হবে সেগুলো কিভাবে আইস প্যাকড হয়ে যাবে বা তার কিভাবে প্রসেসিং হবে, এই সমস্ত কিছু। এটা কতদিনের কোর্স থাকে? 4 ইয়ার্স কোর্স। এটাকে বিএফএসসি বলা হয়, ব্যাচেলার অফ ফিশারি সায়েন্সেস। একমাত্র ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, এটা গভর্নমেন্টের ইউনিভার্সিটি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একমাত্র একটাই সরকারি প্রতিষ্ঠান আছে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যখন বাজারে মাছ কিনতে যাবো, আমরা কি করে বুঝবো কোন মাছটার মধ্যে কি রোগ আছে? এটা কিন্তু মাছের সাইন সিমটম দেখলেই বোঝা যায়। যদি ফাঙ্গাস জাতীয় মাছের কোনো রোগ হয়, তাহলে দেখা যায় কি মাছের গায়ে তুলোর মতো আস্তরণ পড়েছে, তুলোর বলের মতো আস্তরণ পড়েছে, যেমন আমরা বলতে পারি কি ছাতা পড়ে যাওয়া। আচ্ছা, ওই রকম আর কি। আবার যদি মাছের ব্যাকটেরিয়া জাতীয় রোগ হয়, সেক্ষেত্রে কি দেখা যায় মাছের গায়ে জল জমে গেছে, মানে পেটটা ফোলা, আঁশের তলায় দেখবেন জল, আঁশটা একটু উঠে উঠে গেছে, তাহলে কিন্তু বোঝা যায় যে এটা রোগগ্রস্ত মাছ। সব থেকে ভালো উপায় হচ্ছে ফুলকাটা দেখে নেওয়া। ফুলকাটা যদি টকটকে লাল থাকে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি মোটামুটি ফ্রেশ আছে। কিন্তু ফুলকাটা যদি দেখি ধূসর রঙের হয়ে গেছে বা স্লাইম আছে, সেক্ষেত্রে বুঝতে হবে। এইভাবে আমরা বুঝতে পারি। এছাড়াও বিভিন্ন ল্যাবে তো
টেস্ট করার অন্যান্য ব্যাপার আছে, পিসিআর মেশিন আছে, অন্যান্য নানা টেকনিক আছে, সেগুলো দিয়ে আমরা বুঝতে পারি। আচ্ছা, ভীষণ ইন্টারেস্টিং। আমরা বিভিন্ন কোস্টাল সাইটে যেতাম, যেমন দীঘা, তালসারি, এই সমস্ত গিয়ে বিচে সেখানকার লবণতা অর্থাৎ স্যালিনিটি কতটা সেটা টেস্ট করা, বা ওইখানের জলে কোনো দূষণ আছে কিনা সেইগুলো দেখা, এই ধরনের বিভিন্ন ল্যাবরেটরি ওয়ার্ক আমরা করতাম। তো এখন আমি কর্মজগতে এসেছি, এখন আমি অনেক সুযোগ পাচ্ছি, এখন মহিলারাও কিন্তু মৎস্য চাষে আসছে, তো তাদের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে। আমরা নানাভাবে কাজ করে থাকি, যেমন কি বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে তাদেরকে মৎস্য চাষ করতে হবে সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিই, তাদের পুকুরের জল, মাটি ইত্যাদি পরীক্ষা করে দিই, এবং কি সার বা চুন বা কী ধরনের মেটেরিয়াল তারা পুকুরে ব্যবহার করে আরও ভালো মাছ চাষ করতে পারবে সেই সমস্তগুলো তাদেরকে শেখাই। এমনকি সাইট ভিজিট করে আমরা তার পুকুরে মানে কতটা প্রোডাকশন হতে পারে, কতটা তার লেবার কস্ট পড়বে, কতটা তার ফিড কস্ট পড়বে ইত্যাদি একটা টেকনো ফিজিবিলিটি রিপোর্ট রেডি করে দিয়ে আমরা তাদেরকে কিন্তু ব্যাংকে পাঠাই লোন পাওয়ার জন্য, এবং আমাদের রিপোর্ট দেখে যদি ম্যানেজার স্যাটিসফাইড হন তখন তারা কিন্তু মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন রকম লোনও পায়। আচ্ছা, শুধু মেয়েরাই নয়, ছেলেরাও নানাভাবে আমাদের দপ্তর থেকে উপকৃত হয়। যেমন তার বাড়ির পাশে বাঁশবাগানের নিচে যে ছোট্ট জলাটা আছে সেখানেও কিন্তু তারা মাগুর, শিঙি মাছের চাষ করে ভালো উপার্জন করছে। এছাড়াও মহিলারা গাপ্পি মাছের চাষ করছে, যেটা মশার লার্ভা খায়, মানে ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করে। এই বর্ষাকালের মরশুমে কিন্তু এই গাপ্পি মাছের খুব চাহিদা থাকে, কারণ প্রতিটা গ্রাম পঞ্চায়েতেই এই মাছগুলো ছাড়া হয় বা মিউনিসিপ্যালিটিতে ছাড়া হয়, যাতে ম্যালেরিয়া বা ডেঙ্গু কন্ট্রোল হয়। ফলে গাপ্পি মাছ যদি মহিলারা চারা তৈরি করে বিক্রি করতে পারে, ওরা কিন্তু একটা ভালো লাভ পায়। বাঙালিদের সব থেকে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ, কিন্তু আমরা জানি যে ইলিশ মাছ সবসময় পাওয়া যায় না, এটার কারণটা কি? ইলিশ মাছ কিন্তু একটা মাইগ্রেটরি মাছ, এটা সবসময় এখানে থাকে না। সমুদ্র থেকে ডিম ছাড়ার জন্য এটা মোহনার দিকে, নদীর দিকে আসে, আবার এটা সমুদ্রে চলে যায়, ফিরে যায়। আচ্ছা। তো আমাদের এখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পলিউশন হচ্ছে, সেটার জন্য কিন্তু ইলিশ মাছের যে খাবার, যে প্ল্যাঙ্কটনটা, সেটারও কিন্তু তারতম্য হয়ে যাচ্ছে। আচ্ছা। সেই কারণে কিন্তু ইলিশের প্রোডাকশনটা কমছে। আর একটা আমাদের এখানে ইলিশ না পাওয়ার একটা মেন কারণ হচ্ছে কি, যে আমাদের ফারাক্কা ব্যারেজটা হয়েছে, তার জন্য কিন্তু আগে বিহার অবধি যে মাছটা চলে যেত সেটা ফারাক্কাতে এসে আটকে যাচ্ছে, পুরোটা আসতে পারছে না। আর হচ্ছে মানুষের অশিক্ষা, আমরা ভুল করে না জেনে কিন্তু অনেক ক্ষতি করে ফেলছি, আমরাও করছি আর যারা মাছ ধরছে তারাও করছে। কেমন করে না, ওরা বেশি লাভ পাওয়ার জন্য ছোট বা খোকা ইলিশ বা জুভেনাইল ক্যাচটা করে নিচ্ছে, আর আমরাও লোভ সামলাতে না পেরে বাজার থেকে কিনে ফেলছি। আমাদের কিন্তু স্ট্রিক্টলি নিয়ম আছে, 23 সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা নিষেধ, পরিবহন করা নিষেধ এবং কেনাও নিষেধ। আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা এটাকে আটকাতে পারবো। আর আমরাও মাঝে মাঝে মার্কেট সার্ভে করি যে বাজারে খোকা ইলিশ আসছে কিনা, যদি হয় সেক্ষেত্রে ফাইন হয়, এবং রাস্তাতেও পুলিশরা কিন্তু চেক করে গাড়িতে, যে যখন ইলিশ আছে বুঝতে পারে ওরা কিন্তু দেখে, সেক্ষেত্রেও কিন্তু ফাইন এবং জেল দুটোরই প্রভিশন আছে। গুড। কতদিন হয়ে গেল রিয়া এই কাজের সাথে যুক্ত? আমি প্রায় 3 বছর আছি। তোমার বাড়িতে তার মানে প্রচুর ভালো ভালো মাছ আসে? হ্যাঁ, না না না, আমি বাজার থেকে মাছ কিনেই খাই, ফার্মাররা কিন্তু দিতে চায়, আমি নিই না। ভাল লাগলো রিয়া কথা বলে, নতুন ধরনের একটা কাজের গল্প শুনলাম আমরা, কোনো অভিজ্ঞতা ছিল না, কোনো কিছু জানতাম না, অনেক কিছু বললে। থ্যাংক ইউ সো মাচ রিয়া। এত তুমি মাঠে ঘাটে কাজ করো, মাছের জন্য তোমাকে দৌড়ঝাঁপ করতে হয়, বিভিন্ন ধরনের জায়গায় যেতে হয়, তোমাকে ছোট্ট টিপস দিই, বাড়ি ফিরে স্নান করাটা ভীষণ ভীষণ দরকার। আর শুধু সাধারণ সাবান দিয়ে নয়, ব্যবহার করতে হবে ভিভেল বডি ওয়াশ, কারণ ভিভেল বডি ওয়াশ আমাদের ত্বককে রাখে সুরক্ষিত, নরম এবং কোমল। তাই ত্বকের কোমলতার সঙ্গে কোনো আপোষ নেই। আমার আজকের খেলা ঘরের ভেতরে হবে, আগে ঘরে চলো, তারপর ওখানে গিয়ে বুঝিয়ে দেবো। প্রথমে খেলতে যাচ্ছে রিয়া। দেখো রিয়া, এখানে আমার খাট, এখানে একটা মশারি রয়েছে, এই মশারিটাকে তোমার ভালো করে টাঙাতে হবে, দিয়ে ভেতরে ঢুকে মুড়ে দিতে হবে। এটা হচ্ছে খেলা, কে কত তাড়াতাড়ি করতে পারে। মশারির হুকগুলো দেখো দুদিকে লাগানো আছে, ওই দুটো আগে লাগাবে, তারপরে এই দুটো লাগাবে, ভেতরে ঢুকে যাবে, ঢুকে মুড়বে। ঠিক আছে, রেডি, স্টার্ট।
প্রিয়া খেলাটা শেষ করেছে 1 মিনিট 50 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। পৌলমী, প্রত্যেক দিন 150 কিলোমিটার ট্রাভেল করো, প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছ। এই কাজ কতদিন হয়ে গেল শুরু করেছো? 10 বছর হয়ে গেল। 10 বছর এই জার্নি করছো? হ্যাঁ, তুমি থাকো কোথায়? আমি মালদায় থাকি, আচ্ছা। আর মালদা থেকে ডেলি প্যাসেঞ্জারি করে রায়গঞ্জ যাই, আর রায়গঞ্জ থেকে আসি। শুনলেই তো আটকে উঠি আমরা 150 কিলোমিটার। হ্যাঁ, অনেকেই আটকে ওঠে দিদি। তুমি যখন শুনলে যে এরকম ধরনের জায়গা তোমার একটা পোস্টিং হয়েছে, তো তোমার মনে হয়েছিল আমি কাজটা করতে পারবো বলে? প্রথমেই ভেবে রেখেছিলাম যে আমার স্বপ্ন হচ্ছে শিক্ষকতা করা, সে আমার যেখানেই হোক। কারণ আমার ঠাকুরদা উনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, এবং আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা বাস স্ট্যান্ড থেকে মেডিকেল কলেজ পর্যন্ত, সেটা ওনার নামেই নামাঙ্কিত, নিকুঞ্জ বিহারী গুপ্ত সরণি। তো আমার মনে হয় যে আমার শরীরেও একটা স্বাধীনতা সংগ্রামীর রক্ত বইছে, এবং যে কোনো সংগ্রাম আমি করতে রাজি আছি আমার স্বপ্ন পূরণের জন্য। তো এবং আমি যখন এই পরীক্ষায় পাশ করি এবং স্কুলে যাই, ভেবেছিলাম যে একটা সাজানো বাগান পাবো, কিন্তু গিয়ে দেখি যে চিত্রটা একেবারেই উল্টো। সেখানে প্রত্যন্ত গ্রাম, এবং দেখি সেখানে একটাও স্টুডেন্ট নেই। আমি অবাক হয়ে যাই যে এখানে আমি কি করে পড়াবো, আমি কি ভেবে এলাম আর কি দেখলাম। ওখানে পরিস্থিতির সঙ্গে আস্তে আস্তে বুঝিয়ে, প্রত্যেকের বাড়িতে গিয়ে বুঝিয়ে, প্রত্যেকটা ছাত্রীকে স্কুলমুখী করে তোলা, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে। কারণ মেয়েরা বেশিরভাগই আসতে চাইতো না, গ্রামের মেয়ে তো অল্প বয়সে বিয়ে দিয়ে দিত। তো সেই দিক থেকে আমি তাদেরকে অনেকটা চেষ্টা করেছি স্কুলের দিকে আনার। তার উপরে আবার শিক্ষিকা আমি একজন, বাকি সবাই শিক্ষক। ও বাবা! তো বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে দিদি। সকালেই বেরোই, বাড়িতে ছোট বাচ্চা রেখে যাই মা বাবার কাছে, মা বাবাই তার যত্ন করে, তাকে স্কুলে পাঠায়, সব কিছু করে। এবং আমার স্কুলে যাওয়ার যে রাস্তাটা, সেটা রায়গঞ্জ থেকে নেমে আবার আমাকে 3 কিলোমিটার হাঁটতে হতো। বাবা! কাঁচা রাস্তা, কোনো যানবাহন ছিল না, পুরোটা রাস্তা হেঁটে যেতাম, আবার স্কুল করে ফেরার সময় হেঁটে আসতাম। তারপরে আস্তে আস্তে একটা সাইকেল রাখলাম, এখন সাইকেলেই যাতায়াত করছি, কিছুটা কষ্ট লাঘব হয়েছে। তবে আমার ছাত্রছাত্রীরা এখন প্রত্যেকেই স্কুলে আসে, পড়াশুনো করে, তাদেরকে দেখে এখন আমার অনেকটা ভালো লাগে। এই জার্নিটা এখন আমি অনেকটা রপ্ত করে নিয়েছি। এখন অনেকেই আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে, ছাত্ররা, তারা সবাই দিদিমণি হতে চায়। তো এটাই আমার কাছে বড় পাওয়া। গত 2 বছর ধরে আমি স্কুলে টিচার ইনচার্জ, প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছি। তো যখন গেছিলে স্কুলে তখন তো তুমি একা মেয়ে শিক্ষিকা ছিলে। হ্যাঁ হ্যাঁ। এখন কজন হয়েছে? ম্যাডাম বলতে আমি। কেন এরকম কেন? প্রত্যন্ত গ্রাম বলে অনেকে স্কুলটা চয়েস করেনি আর কি। যদি জার্নিতেই এতটা সময় চলে যায়, তাহলে বাচ্চাকে কখন মানুষ করবে? সেটা তো আছেই দিদি, প্লাস আমার হাজব্যান্ডও দূরে থাকেন, কলকাতা থাকেন, অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে আমাকে। আর বাবাও অসুস্থ বাড়িতে, তো বাবা মার ওপরে পুরো চাপটা পড়ে যায় মেয়েকে সামলানোর। তো এই সবটাই কষ্ট করে করি, এসে যখন মেয়ের মুখটা দেখি সব কষ্ট দূর হয়ে যায়। আর স্বপ্ন তো ছুতে পেরেছি, যতই হোক, এটাই আমার কাছে বড় পাওয়া। মেয়ে এখন বড় হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, মেয়ে ক্লাস 3-তে পড়ে, এসেছে, ওখানে বসে আছে, ও তোমার ভীষণ ফ্যান। খুব ভালো লাগলো পৌলমী কথা বলে। কষ্ট হলেও যে কাজটা করে আনন্দ পাওয়া যায়, সেই কাজটাকে কষ্ট মনে হয় না। একদমই দিদি, তোমার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব জীবনে। অনেক শুভেচ্ছা রইল তোমার স্কুলের জন্য, তোমার পরবর্তীতে জীবনের জন্য। ঠিক আছে দিদি, ধন্যবাদ দিদি। এবার খেলতে যাচ্ছি পৌলমী। দেখো পৌলমী, তোমার মশারি এখানে রয়েছে, আগে ওই দুটো লাগাবে, তারপরে এই দুটো লাগাবে। ওকে, স্টার্ট। বাড়িতে মশারি টাঙানো হয়? মশা আছে বাড়িতে? পুরোটা গুজবে। বাড়িতে মশারি টাঙাও? ম্যাট জ্বালিয়ে শোয়া হয়। ম্যাট জ্বালিয়ে শোয়া হয়?
সময়টা শেষ করেছে 1 মিনিট 40 সেকেন্ড। আবার এসে গেল দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। এবার আমরা আসছি বাঁকুড়ায় 8ই ডিসেম্বর কেন্দুয়াদিহি গার্লস হাই স্কুলে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। সবাই আসবেন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। পারুল, শীতকাল মানেই তো নাড়ু মোয়া গুড়ের জিনিস। তুমি নিজে হাতে বানাও? হ্যাঁ, নিজে হাতে বানাই। কবে শুরু করলে এই কাজ? 4-5 বছর হয়ে গেছে। কেন মনে হলো এরকম জিনিস বানাই? কষ্টের জন্য, অভাবের জন্য। তার আগে কি করতে? তার আগে কিচ্ছু করতাম না, বাড়িতে এমনি থাকতাম, রান্না বাড়া করতাম। পর যে কাজ করো ওই কাজ দিয়ে তো সংসার চলে না। বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাইতে পারতেছি না। তার জন্য ওই আমি একদিনকে ছোলা কিনে আনলাম, 7 কেজি ছোলা কিনে আনি ভাজলাম, ভাজে বিক্রি করলাম। 7 মিলে নিয়ে গেলাম, খোসা উঠাই বিক্রি টিক্রি করলাম, বিক্রি হয়ে গেলো 7 কেজির থেকে তারপরে 10 কেজি, 10 কেজির থেকে তারপরে 20 কেজি, এরকম করে আইনে এনে ছাতু তারপরে ছাতু নিয়ে যাই অফিসে। প্রথমে শুধু ছাতু বিক্রি করতে? মানে আগে পাড়ায় পাড়ায় বিক্রি করি, তারপরে মিলে নিয়ে গেছি। তারপরে লোকটা বললো যে তুমি ইসেতে নিয়ে যাবা, অফিসে ছাতু নিয়ে যাবা, ছাতু বিক্রি হবে। তখন অফিসে ছাতু নিয়ে যাই, তখন অফিসের লোকগুলো বলে যে প্রতিদিন কি ছাতু খাওয়া যায়, তুমি অন্য জিনিস নিয়ে আসবা। তখন খোসাগুলা বাদামগুলো ভেজে প্যাকেট করে নিয়ে যায়। তখন আবার ময়দা তেল ওগুলো নিয়ে বাড়িতে নিয়ে নিমকি খুরমা টুরমা এগুলো বানানো শিখছি। বাহ, এগুলো শেখালো কে তোমাকে করাটা? আমি নিজেই শিখছি। তারপরে ওইটার থেকে চিড়ার মোয়া, তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, মানে অনেক কিছু নিয়ে নিয়ে অফিসে যায়, পাড়ায় পাড়ায় যায় সাইকেল নিয়ে। তো এই টাকাগুলো কে দিত, কোত্থেকে আসতো? ওটা আমি আমার ঘরের চাল আমি লুকায় রেখে দেই, তেল দর লুকায় রেখে দিই। আমার বর টাকা দেয় যে তেল নিয়ে আসো, চাল নিয়ে আসো। তখন আমি ওই টাকাটা দিয়ে ঘরের থেকে নিয়ে রান্না করে পয়সাটা আমি রেখে দিচ্ছি। ও, ওইটা দিয়ে আমি জমায়ে তারপর আমি ওই যে ছোলা কিনে আনছি। আচ্ছা, তো বর জানতো না তুমি এগুলো করছো? বরকে একদিনকে বললাম যে আমাকে একটু হাটে নিয়ে যাবা, চলো তো ছোলা কিনে আনবো। তখন আমার বর বলে কি, তুমি ছোলার ব্যবসা করবা, পারবা নাকি? আমি যে তুমি আমাকে একটু হাটে নিয়ে চলো না, আমি কিনে আনবো। তখনকে গেলাম, নিয়ে গেল। তখনকে পর ওই পয়সাটা দিয়ে 700 টাকা দিয়ে আমি শুরু করলাম ব্যবসাটা। সব কি তোমার বাড়ির কাছেই? না, দূর আছে, 20 কিলোমিটার। কি বলো? 4তলা 5তলা উঠতে হয়। সবাই বলে যে ইস, বউটা কি কষ্ট করতেছে, ব্যাগগুলো নিয়ে উঠতে পারতেছে না। অনেকে বলে কি দাও আমি একটু ধরে আগায় দিচ্ছি, এরকম করে বলে। 4টার সময় উঠে বাসি কাজ করে রান্না করে চান টান করে পূজা টুজা দিয়ে তারপর 12টার দিকে বাড়ায় যাই। আচ্ছা, আর ফেরো কখন? ফিরি 5টা 5:30টা। তো 700 টাকা দিয়ে শুরু করেছিলে, এখন কিরকম রোজগার করো? এখন রোজগার করে যে বড় মেয়ে কলেজে পড়তেছে, আচ্ছা, আর ছোট মেয়ে 7-এ পড়তেছে। আচ্ছা, মেয়ের পড়াশোনা খরচা, কম্পিউটার শেখা, কলেজে পড়া, ভর্তি হওয়া, প্রাইভেট মাস্টার সব আমি করি। সংসারে খরচটা আমিও দিচ্ছি অর্ধেক। আচ্ছা, আর বড় দিচ্ছে, অল্প স্বল্প দিচ্ছে। কত পিস বানাও বরং? 200-300 এরকম বানাও? আর তিলের নাড়ু তো 500-600। ওরে বাবা, একা? হ্যাঁ। তুমি তো আজ নিয়ে এসছো অনেক কিছু। হ্যাঁ, নিয়ে এসছি। চলো দেখি গিয়ে। এটা ছিলেন মোয়া? হ্যাঁ, এটা মুড়ির মোয়া। এটা তোমার ছাতু? হ্যাঁ, এটা যে তিলের নাড়ু। আচ্ছা, এই যে মুড়ির মোয়া, এটা কিন্তু চট করে সবাই বাড়িতে বানাতে পারে না। এই গোল হয় না, শক্ত হয় না, কেন হয় না? কেন? গুড়টাকে পাক দিতে হবে ঠিক করে। তারপরে গুড়টাকে ভালো করে পাক দিয়ে জাল করে একটু ঠান্ডা করে তারপর মুড়িটা দিতে হবে। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ। ঠিক তো? ঠিক। নাকি কিনা? আমি এখনই এখানে বানিয়ে দিতে পারি। থ্যাংক ইউ পারুল, দারুণ মোয়া খেলাম। একটা সময় অনেক কষ্ট করেছো, আজ দেখো সেই কষ্টের ফল পাচ্ছ। এইভাবে কষ্ট করে যাও, জীবনে অনেক কিছু করতে পারবে। একদিন তোমার দোকান হবে, তখন আর তোমায় ঘুরে ঘুরে বিক্রি করতে হবে। এবার খেলতে আসছে পারুল। চলো পারুল। পারুল, খেলাটা বুঝে গেছো? হ্যাঁ, চলো স্টার্ট। 10 টাকা বাড়িতে বসে আছে? আগে দেখে নাও কোন দিকে দুটো।
পারুলের টাইম 1 মিনিট 42 সেকেন্ড। চলে এসো শর্মিষ্ঠা। হ্যাঁ দিদি, যোগা এক্সপার্ট, ছোট্টবেলা থেকে যোগা শিখছো? একদম ছোটবেলা থেকে। আমি না প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছি। ওখানে আমার বাবার স্বপ্ন ছিল আমাকে যোগাসন শেখানো, তো ওখানে ছোট্ট একটা সেন্টার আমার বাবার যোগাসনের শেখানোর জন্য ভর্তি করে দেয়। আমি করেছি, করতে করতে অনেক বছর করেছি আর খুব তাড়াতাড়ি পারদর্শী হয়ে গেছিলাম। কিন্তু ওখানে ওর গুরুত্বটা, যোগা যে করলে কি হবে বা এর পরবর্তীকালে যে কিছু আছে ভালো, সেগুলো কিছু জানতাম না, কারণ আমি ওই গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। আমি বাইরে কখনো যাইনি, গ্রামেরই স্কুলে পড়াশোনা করেছি, বাইরের পরিবেশের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তা যোগার গুরুত্ব মর্ম কিছুই বুঝতাম না, শুধু করতাম, যেতাম, চলে আসতাম, এভাবেই চলছিল। কিন্তু যখন আস্তে আস্তে বড় হচ্ছি, গ্রামের প্রতিবেশীদের কথা শুরু হয়ে গেছে, কারণ যোগার ড্রেসটা, আমাদের কস্টিউমটা ছোট ছিল। তুই এই ড্রেস পরে আসন করছিস, কীরকম লাগছে তোকে দেখতে, কী করছিস, পরবর্তীকালে সমস্যা হবে, তারপর যোগা করে কি হবে, কিছু করতে তো পারবি না, তাহলে কেন শিখছিস? এই কথাগুলো আমাকেও শুনতে হয়েছে, আমার বাড়ির পরিবারকে সবাই শুনতে হয়েছে। কিন্তু আমার বাবা আমাকে সাপোর্ট করতো, কিন্তু সবার কথা নিয়ে বাবা বলছে যে তোকে সবাইকে নিয়ে চলতে হবে আমাকে। যখন আমি কলেজে গেলাম, তখন বাইরের পরিবেশের সঙ্গে আস্তে আস্তে আমি যুক্ত হচ্ছি, তখন জানতে পারলাম যোগাসনে কত বড় একটা প্ল্যাটফর্ম, যে আমি এটা দিয়ে আমি এগোতে পারবো, এর ফিউচার রয়েছে। এর যোগাসনে যে পড়াশোনা করা যায় সেটাও আমি জানতাম না, কিন্তু যখন আমি বাইরে বেরোই তখন এর গুরুত্বগুলো আমি বুঝতে পারি। সবাই বলে যে যোগাসন করে ন্যাশনালে করা যায়, এশিয়ান গেমস খেলা যায়, এগুলো কিছুই জানতাম না দিদি। আমার পাড়ারই একটা দিদি, শুভাকাঙ্ক্ষী, সেই দিদি আমাকে অনুপ্রেরণা দেয় যে তুই শেখ, তোর মধ্যে কিছু আছে। তখন দিদিটাই আমাকে আমার একজন স্যার, বিপ্লব স্যারের কাছে আমাকে নিয়ে যায়, পরিচয় করে দেয়, সেখানে ভর্তি করে দেয়। 6 মাসের প্রশিক্ষণের মধ্যেই আমি ডিস্ট্রিক্টে চান্স পেয়ে যাই, ডিস্ট্রিক্টের পর স্টেটে চান্স পেয়ে যাই, স্টেট থেকে আমি ন্যাশনালেও চান্স পেয়ে যাই। মাত্র স্যারের কাছে 1 বছর শিখে আমি ন্যাশনালে পার্টিসিপেট করতে পারি। সেখানে খেলে আসি, প্রথম ন্যাশনাল হয়েছিল আমাদের পাঞ্জাবের পাটিয়ালাতে, ওখানে গিয়ে পারফরমেন্স করে এসেছি। তারপর এটার মধ্যে আরও পুরোপুরি আমি যুক্ত হয়ে গেছি। শরীরকে ভালো রাখার জন্য, সব কিছুর জন্য যোগার কোনো বিকল্প হতে পারে না। এখন আমি নিজে যোগাসন শেখাই, এখন আমি একটা ক্লাস খুলেছি তোমার ওখানে? হ্যাঁ, আমার চাঁদপাড়াতে একটা ক্লাস খুলেছে। 1 বছরের মধ্যেই আমি পরপর এতগুলো অ্যাচিভমেন্ট করতে পেরেছি দিদি। বাহ, আর তোমার এই অ্যাওয়ার্ডগুলো তো ওখানে আছে? হ্যাঁ দিদি। কোথা থেকে কি অ্যাওয়ার্ড পেয়েছো তুমি? আমি দক্ষিণেশ্বরে হয়েছিল স্টেট কম্পিটিশন, সেখানে 2nd হয়েছি। আর সিলভার, ওখানে স্টেটেই আমি সিলভার মেডেল দিয়েছিল, ভেরি গুড। প্লাস আমাকে প্রাইজও দিয়েছিল। বাহ, ইচ্ছা আছে আমার, লক্ষ্য এখন একটা এশিয়ান গেমসে যাওয়া। এটা দিদি আশীর্বাদ করো যেন আমি ওটা যেতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, মনে জোর থাকলে ঠিক পারবে। এখন কতজন স্টুডেন্ট তোমার? আমার প্রথম স্টুডেন্ট 5 জন দিয়ে শুরু হয়েছে, এখন 30 জনের মতো স্টুডেন্ট হয়ে গেছে। তো সব রকমের মানুষ আসে তোমার কাছে? সব বয়সের লোক আসে? হ্যাঁ, সব সিনিয়র সিটিজেনরা আসে, তাদের কোমরে ব্যথা, কারো পায়ের সমস্যা। তাহলে আজ তোমার খেলাটা হয়ে যাক, তারপর তোমার একটা ভালো প্রশিক্ষণ আমাকে ওদের এখানে দেখাবে। ঠিক আছে দিদি। শর্মিষ্ঠা, চলো এবার খেলা শুরু করবো। বুঝে গেছো খেলাটা শর্মিষ্ঠা? রেডি, স্টার্ট। বলো বলো। দেখো কি অবস্থা হচ্ছে, বলো ভেতরে। শর্মিষ্ঠা খেলাটা শেষ করেছে 2 মিনিট 20 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডের ফার্স্ট পজিশনে আছে পৌলমী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে পারুল 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে রিয়া 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শর্মিষ্ঠা 5 পয়েন্টস। পৌলমীর পছন্দ কিচেন ক্যাবিনেট, পারুলের পছন্দ ওটিজি, রিয়ার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সব কিছু। শর্মিষ্ঠার পছন্দ বেতের মোড়ার সেট। ফার্স্ট রাউন্ডে হাই স্কোরার পৌলমী 20 পয়েন্টস। পৌলমী এখানে এসে গিফট আছে, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার পৌলমী। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। স্টার্ট শর্মিষ্ঠা।
যে সমস্ত দিদির হাঁটুর সমস্যা আছে তারা কি করবে? আর বাচ্চাদের ভারী ব্যাগ, ল্যাপটপ ব্যাগ সব নিয়ে অফিসে যাওয়ার পিঠে কোমরের একটা প্রবলেম তো হয়। তো কোমর পিঠের জন্য তুমি কোন যোগাটা বলো করার জন্য? থ্যাংক ইউ সো মাচ। আশা করি শর্মিষ্ঠার এই যোগা দেখে আপনারা সবাই উপকৃত হয়েছেন এবং বাড়িতে সবাই প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সো মাচ। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুরজিৎ দা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে পেটের কর্নার গ্রাম। মধুর মধুর চাউনি রে তোর কন্যায় আমার হৃৎপিণ্ড বিডিং বিডিং করে রে পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে ব্যাখা ঠোঁটের হাসি রে তোর কন্যায় আমার হৃৎপিণ্ড বিডিং বিডিং করে রে। হৃৎপিণ্ড কেমন করে বলো রিয়া। তিডিং বিডিং করে। 5 পয়েন্ট। বিডিং বিডিং করে সঙ্গে বেতের কর্নার মধুর র্যাক। মধুর চাউনি রে। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। রিয়া। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায়। 5 পয়েন্টস রিয়া। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দাদা একটা গান হয়ে যাক অডিও। ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা। হাই গো লাজে লাজে লাজে, আরে লাজে লাজে মরি দোহাই রসিক না গোর মনে নাই কোনো ব্যথা। ও রঙ্গবতী রে রঙ্গবতী। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল। কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে। গানের মধ্যে কোন দুটি রঙের কথা বলা হয়েছে? বলো পৌলমী। সোনালি রূপলি। যখন 5 points। সোনালি রূপলি সঙ্গে ইলেকট্রিক কেটল। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। ছবিটা দেখে বুঝতে হবে কোন গানের কথা মনে পড়ছে। বলো পৌলমী। বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়াই বসে দুপানা চাই রে। একদম 5 পয়েন্টস। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে, গরম চাই চুমুক দি আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, গাইতে হবে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হট টিফিন ক্যারিয়ার। ও মোর মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়, অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়, কোন
অচেনা দেশের তরে তোর সাথে তেপান্তরে ওর মনের প্রজাপতি নাচে নাচি ঘুরে ঘুরে উড়ে 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 যায় মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায়। গানের কথায় কোন উৎসবের উল্লেখ করা আছে? বলো রিয়া। বিহু। রঙ্গিনী 5 বিহুর points। নেশা কোন আকাশে সঙ্গে hot tiffin carrier। ফাগুনের মোহনায়। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট কৌশিক ব্যানার্জি। দাদা একটা টপিকের উপর অভিনয় করে দেখাবেন, বাজার প্রেস করে উত্তর দেবে যে উনি কি অভিনয় করে দেখালেন। প্রথম টপিক, একটি প্রচলিত কথা। বলো পৌলমী। ফুলের গায়ে মূর্ছা যায়। একদম এক্স্যাক্টলি। ফুলের গায়ে মূর্ছা যায়। 5 points। এবার দ্বিতীয় টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো পৌলমী। পালোয়ান। না, প্রথমটা ভাবুন কি দেখেছি। তার সাথে পরেরটার কি সম্পর্ক সেটাও দেখতে হবে, বুঝতে হবে। পৌলমীকে বাদ দিয়ে বাকি তিনজন। বলো রিয়া। মনে হলো কেউ যেন একটা কাঠের কাজ করছে, কিছু একটা বানালো। রিয়াকে বাদ দিয়ে বাকি দুজন, শর্মিষ্ঠা এবং পারুল। বলো জিন। আলাদিনের জিন। প্রদীপ দেখানো হলো প্রথমেই, প্রদীপ থেকে আমরা তাপ নিই, প্রদীপ ঘষলে জিন আসে, তাই উনি প্রদীপটা ঘষলেন, সেখান থেকে জিন আসলো। এবার 3 নম্বর টপিক, একটি প্রচলিত কথা। বলো পৌলমী। টাকার গরম। একদম 5 পয়েন্টস। 4 নম্বর টপিক, প্রবাদ বাক্য। বলো পৌলমী। খালি কলসি বাজে বেশি। রাইট। বলেছো ঠিক, অ্যাকচুয়ালি আমরা বলে থাকি ফাঁকা কলসির আওয়াজ বেশি। ঠিক আছে, 5 পয়েন্টস। শেষ টপিক, কি বানাচ্ছে দেখো।
বলো শর্মিষ্ঠা চা, কি চা? লেবু চা। 5 পয়েন্টস। দাদার জন্য একটা জোরে হাততালি। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পৌলমি 15 পয়েন্টস। রুটি মেকার। পৌলমির জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। সেকেন্ড পজিশনে আছে শর্মিষ্ঠা 5 পয়েন্টস। শর্মিষ্ঠার জন্য ননস্টিক কুকওয়্যারের সেট। আমার কস্টিউম স্পন্সর করেছে পিয়াল ক্রিয়েশনস লেক মার্কেট। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। কদম, চুম্বক, পটল, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো শর্মিষ্ঠা। কম্বল। বোঝাও। কদমের ক, চুম্বকের ময় বয়, আর পটলের ল। 20 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার, মিক্সার গ্রাইন্ডার। তোমার খুড়তুতো বোন, তার একমাত্র জেঠিমা, তার একমাত্র নাতনি, তোমার কে? এবার বলো পৌলমি। আমার মেয়ে। বুঝিয়ে দাও। আমার খুড়তুতো বোন, তার একমাত্র জেঠিমা আমার মা, তার একমাত্র নাতনি আমার মেয়ে। 20 পয়েন্টস। সঙ্গে জুসার, মিক্সার গ্রাইন্ডার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। আলাপের কথায় যখন ফল চিনতে পারি, শীতকালে গাছে গাছে ঝুলছে দেখি হাঁড়ি, কি বিষয়ে থাকে? এবার বলো শর্মিষ্ঠা। খেজুর। বোঝাও। আলাপের ফল মানে খেজুর, আর শীতকালে খেজুরের হাড়ি বেঁধে রাখে খেজুর গাছে, তাই খেজুরের গুড়। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। পাশাপাশি ক্লু, বাসন নাম যখন পাই, কচুরি হলে গরম খাই, ওপর নিচের ক্লু, অপেক্ষার হলো অবসান, রঙের নামে শীতে ফল পান। এবার বলো রিয়া। কড়াইছুটি, কমলা লেবু। 20 পয়েন্টস। সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। দিদি নাম্বার 1 হবার লড়াই আছে 3 জন। রিয়া স্কোর 45, পৌলমি স্কোর 65, শর্মিষ্ঠার 50। যে উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো দ্বিতীয় সুযোগে খেলবো, 1-1টা অক্ষর যোগ হবে। এখন পারলে 20 পয়েন্ট, ভুল করলে -10। তয় আকার আর দন্তেশ্বয় ওকার যোগ হয়েছে। এবার পৌলমি খেলা থেকে বেরিয়ে গেল। পৌলমিকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো রিয়া। হাফ হাতা সোয়েটার। রিয়া বলছে হাফ হাতা সোয়েটার। যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। 20 পয়েন্টস। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তরের পর রিয়া স্কোর গিয়ে দাঁড়ালো 65 পয়েন্টসে, আর পৌলমি স্কোর ছিল 65। দুজনের স্কোর এখন সেম, তাই তোমাদের দুজনের জন্য একটা টাই ব্রেকার প্রশ্ন আসবে। যে উত্তর দেবে সে আজকের উইনার। প্রথম একটা ছবি, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে একটা ছবি থেকে আরেকটা শব্দ বেরোবে, লাস্টে আছে একটা লেটার। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ।
বলো পৌলমি, হাত তালি। বুঝিয়ে দাও। হাত তাল ই। রাইট আনসার। টাই ব্রেকার প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 পৌলমি গুপ্ত উইথ 65 পয়েন্টস। শর্মিষ্ঠা, তোমার এটা পারুল, এটা তোমার রিয়া। উইনারের ট্রফি পৌলমির। ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার। মুখরোচক চায়াঞ্চলের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভিল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই বিদায় চাইছি সকলের কাছ থেকে। আগামীকাল দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।